ইউএন ফেস্টিভ্যালের পক্ষ থেকে আপনাদের আন্তরিক স্বাগত জানাই। আজ আমরা কথা বলবো এমন একজন শিল্পীর সঙ্গে যিনি ক্যানভাস নয় গড়ে তুলেছেন অনুভূতির মণ্ডল, যার প্রতিটি থিম দর্শকের মনে চোখে জল আর প্রশ্নের ঢেউ নিয়ে আসে। তিনি আর কেউ নন, আমাদের প্রিয় শিল্পী শ্রী বিমল সামন্ত। নমস্কার। গত বছর 2024-এ বালিগঞ্জ কালচারালের আরশিনগর খিদিরপুর 25 পল্লীর পুজো পরিচালন প্যান্ডেল করে যিনি বাঙালির মনে এক আলাদা জায়গা তৈরি করে দিচ্ছেন। আর চলতি বছর 2025-এ তিনি উত্তরে আংটিটোলা যুবকবৃন্দ এবং দক্ষিণে অবসর সার্বজনীন এই দুটি পুজোর থিমের কাজে এবং প্যান্ডেলের কাজে খুবই ব্যস্ত। সেই ব্যস্ততার সময় থেকে আমাদেরকে উনি মূল্যবান সময় দিয়েছেন বলে আমরা খুবই কৃতজ্ঞ। আমরা চলে যাব শিল্পীর কাছে, যার কাছ থেকে শুনবো আমরা তার নানা যাত্রার গল্প, ভাবনার গল্প, এই থিমের গল্প এবং ভবিষ্যতের স্বপ্নের গল্প। নমস্কার দাদা। আমি প্রথমেই বলতে চাই যে আপনি থিম শিল্পী হিসেবে তো আপনি এখন খুবই জনপ্রিয়, তো আপনার এই শিল্প জীবনের শুরুটা কেমন ছিল? হ্যাঁ, মানে আমি সবাইকে আগে শুভেচ্ছা জানাই, এই ইন্টারভিউর জন্য ধন্যবাদ তোমাকে। কিন্তু বিষয়টা হচ্ছে যে শিল্পী জীবনে শুরু বলে কিছু হয় না, তো যেদিন থেকে জন্মেছি সেদিন থেকেই এবার ওই শিল্প সত্তাটা নিয়েই জন্মেছিলাম। এবার বলতে পারো প্র্যাকটিস, সেই প্র্যাকটিসটা স্কুল লাইফ থেকেই শুরু হয়, কিন্তু সেটা ডানা বাঁধতে সময় লেগেছে অনেক। তো যে পরিচয়ে আমার সঙ্গে তোমাদের পরিচয় সেটা শুরু হয় 2006 সাল থেকে, অর্থাৎ থিম পুজোর জগতে আমার আসা। তার আগে যে খুব বেশি শিল্প চর্চা বা ইত্যাদি সব নিয়েছিলাম তা নয়, কিন্তু আমরা না মূলত সাইনবোর্ড পেন্টিং এর কাজকর্ম করে বড় হওয়া মানুষ। তো সেখানে রং তুলির সঙ্গে আরো সম্পর্ক ছিল। সেই সম্পর্কটা থেকে আস্তে 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 এই তোমাদের ভাষায় থিম আর্টিস্ট সেটাতে একটা জায়গা পায়। কিন্তু পুজোর থিম শুরু করতে আমার 2006 সাল থেকে বলতে পারি। কিভাবে শিল্প থেকে আপনি পুজোর প্যান্ডেলে আপনি চলে? না, আমি অ্যাকচুয়ালি সরাসরি শিল্প চর্চা ছিলাম বললে ভুলই হবে, কেন আমাদের সমাজে সাইনবোর্ড ব্যানার যারা লিখতো তাদেরকে লোকের আর্টিস্ট বলতো না। তো ন্যাচারালি সেটা যে আমি বলবো খুব একটা শিল্প চর্চা করতাম তা নয়, কিন্তু একটা কাজ তো করতাম যেটার সাথে রং তুলির সম্পর্ক ছিল। সেই কাজটা করতে 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 নিজের ভিতরে তো একটা ইচ্ছে শক্তি ছিল যে আমি এক সময় একটা কাজ করবো, একটা ইনস্টলেশন বা একটা সাজানো যাই বলে। সেইটা করতে করতে যখন 2006 সালে আমাদের পাড়া বেহালা 14 নম্বর বাস স্ট্যান্ডের পাশে নতুন সংঘ, সেই নতুন সংঘেতে ওদের একটা দুর্গাপুজোর অফার আমার কাছে। তার আগে ছোট ছোট গলির মধ্যে সরস্বতী পুজো, কালী পুজো সমস্ত করে করে একটা জাস্ট শখ মেটানোর কাজ চলছিল। তো 2006 সালে যখন ওরা অফার করে তখন সেইটার লোভ সামলাতে না পেরে শুরু করি। তারপরে আস্তে আস্তে টুকটুক করে করতে করতে এসে গেছি। তাহলে আপনার পূর্ণাঙ্গ থিম করা প্যান্ডেল প্রথম সেটি 2006 হ্যাঁ, দুর্গা পুজো। 2024 সালে আপনি বালিগঞ্জ কালচারালের আরশিনগর এখানে থিমের প্যান্ডেল করেছেন, আবার খিদিরপুর 25 পল্লীর পরিচালক সেটিও হয়েছে। এই দুটোতেই কাজ করেছেন যা দর্শকদের মনে অনেক প্রভাব পেয়েছে। তো এই গত বছরের অভিজ্ঞতা আর দর্শক প্রতিক্রিয়া আপনার কাছে কেমন ছিল? আমার ধরুন 2006 সালের পর থেকে আজ পর্যন্ত যে পুজোর জার্নি, সেই জার্নির মধ্যে এমন দুটো পুজোর কথা তুমি বললে আমাকে, সেই পুজো দুটোতে খুব বেশি আমার ভালো লাগা কাজ করতে পারি। তো সেটা বলতে পারো একরকম গত বছরের পুজো খুব যে আমার ভালো হয়েছে তা হয়নি। তার কারণ দুটো ছিল। একটা ছিল ভাবনাটা খুব সুন্দর, যেটা পরিচালন, কিন্তু সেইটা দানা বাঁধেনি অনেকগুলো কারণে। তার মধ্যে প্রধান কারণ ছিল যে যে জিনিসগুলোকে দিয়ে একটু সাজানোর ব্যাপারটা ছিল, সেই জিনিসগুলো হয়তো খুব একটা মানুষকে টানে, কারণ ফেলে দেওয়া ঘরোয়া জিনিসগুলোকে দিয়ে একটা কাজ করার কথা ছিল, সেভাবেই হয়েছিল কাজটা। আর যেটা আরশিনগর বালিগঞ্জ কালচারালের মতো একটা প্ল্যাটফর্মের কাজ, যেখানে যাই করো না কেন লক্ষ লক্ষ লোকের ওখানে সমাগম, সেখানে ওই মানুষের ভিড়টাই ছিল তখন আমার কাছে একটা খুব নেগেটিভ পয়েন্ট। তার কারণ হচ্ছে ওখানে পুজোটা সাধারণত যে
মানে যেভাবে হয় ওই রোড ম্যাপ বা ফ্লোর ম্যাপটা দিয়ে, সেটাকে আমরা করতে পারিনি। পুলিশের কিছু বাধা বিপত্তি ছিল, যার ফলে পুজোটাকে একটু আমাদের ওই ফ্লোর প্ল্যানটা চেঞ্জ করতে হয়, এবং সেটা করতে গিয়ে ওখানে খুব ক্যাওয়াস তৈরি হয় দর্শকদের। তো সেটার জন্য ওই পুজোটাও খুব একটা জনপ্রিয় হতে পারেনি আমার ধারণা। অনেক কিছু আরো কারণ ছিল, সেই কারণগুলো আমি এত ডিটেলে যাচ্ছি না। কিন্তু গত 2 বছর কাজ আমার খুব একটা যে ভালো গেছে আমি বলবো না, মানে গত বছরের কাজ দুটোর কথা বলছি। বাট বাকি তো আমি আগের কাজ তো আছে। কারণ আপনি আপনার শিল্প নজরে আপনি দেখছেন যে আপনার কাছে সেটা হয়তো সেই আপ টু দ্য মার্ক হয়, কিন্তু দর্শকের তো মন ছুঁয়ে গেছে, মানে হয়তো আরো ভালো যেত, সেটা হয়নি। বাট বা অনেক সময় হয় কি জানো তো, অনেক সময় কি হয়, ধরো আমরা কোনো একজনের কাজ যখন দেখতে যাই, তখন তার প্রিভিয়াস কাজকর্ম দেখে তার সম্বন্ধে আমাদের একটা ধারণা তৈরি হয়ে যায় যে এই মানুষটা এই কাজ দিতে পারে বা এই মানুষটার এরকম কাজ হয়। সেখানে ওই পুরনো কাজগুলো কিছু ক্যারি করে। তো এবছরের কাজ ধরো 2024-এর কাজ খুব ভালো হয়নি আমি বলছি, সেটা হয়তো অনেকেই খেয়াল করেছে, কিন্তু যারা আবার ওটাকে দেখে হই হই করেছে, তারা না সবটা ওইটা দেখে হই হই করে। তারা ওই বিমল সামন্তর পুরোনো কিছু কাজের কথা মাথায় রেখে তাদের কোনো একটা প্রশ্ন ভালো লেগেছে, তাই এই বছরে তো আপনি আর করে আমিনি তোলা যুবককে নিয়ে কাজ করছেন, তো দুটোর থিম সম্পূর্ণ আলাদা। এই যে এই আলাদা থিমের ভাবনাটা আপনার কাছে কিভাবে আসে? হ্যাঁ, এটা ভালো প্রশ্ন। আমার কাছে না অ্যাকচুয়ালি থিমটাকে আমি খুব একটা প্রায়োরিটি দিই না, বা রাজা দিতে চাইও না। আমি যেটা করি মূলত দুর্গাপুজোকে কেন্দ্র করে একটা যে কোনো মেটেরিয়াল নিই। একটা প্যান্ডেলের জন্য দেখো, একটা প্যান্ডেল বানাতে গেলে কিছু না কিছু মেটেরিয়াল লাগে, সে প্লাই বাটাম বাঁশ ত্রিপল তো আছেই কমন, এছাড়াও একটা কিছু সাজানোর জন্য লাগে। তো আমি প্রথমে সেটাকে স্থির করি। যেমন এই যে আরসি নগরের কথা বললে, সেখানে অনেক মিররের কাজ ছিল, বা এই যে খিদিরপুরের কথা বললে সেখানে অনেক ফেলে দেওয়া ঘরোয়া জিনিস ছিল। সেরকমই একটা মেটেরিয়ালকে আগে আমি সিলেক্ট করি। সেই মেটেরিয়াল, প্রত্যেকটা মেটেরিয়ালের একটা ক্যারেক্টার থাকে। সেই মেটেরিয়ালটার যে কথা বলে, যে ক্যারেক্টার, তার যে চরিত্র, সেইটার উপরে ডিপেন্ড করে বা সেটাকে নির্ভর করে একটা স্টোরি তৈরি করি। এবং সেই স্টোরিটা আমার প্যান্ডেলের সঙ্গে কতটা সম্পৃক্ত, সেটা যত না আমি গুরুত্ব দিই, তার থেকে বেশি গুরুত্ব দিই যে ওই প্রোডাক্ট, মানে ওই মেটেরিয়ালটা আমি কতটা সুন্দর করে এক্সপ্লোর করতে পারছি। কেন মানুষ প্রথমে এসে আগে দেখে, তারপর তার ভিতর থেকে ভাবনাটাকে নেওয়ার চেষ্টা করি। তো আমি ভাবনাটা দেওয়ার জন্য আমাদের কলকাতা শহরে অনেক নামি দামি গুণী অনেক মানুষ আছে, আমি অতটা সেটাতে গুরুত্ব দিতে চাইও না। কিন্তু আমি যেটা দিতে চাই সেটা হচ্ছে আমি একটা দৃষ্টিনন্দন পুজো মণ্ডপ দেব, যেটাতে এমন একটা মেটেরিয়ালকে আমি এক্সপ্লোর করবো যে মেটেরিয়ালটা তার আগে হয়তো কিভাবে ভাবতে পারেনি বা ভাবেনি। সেটা আমার প্রথম টার্গেট। এবং সেটাকে কেন্দ্র করে দেখো, তুমি যদি কোনো কম্পিটিশনে নামো, তাহলে তোমার কতগুলো নিয়ম কানুন মেনে তোমাকে চলতে হবে। তো আমাদের এখানে দুর্গাপুজোকে এখন সবাই আর্ট করে ধরে নিয়েছে। আমি দুর্গাপুজো আর্টে বিশ্বাসী নই। দুর্গাপুজোকে যদি আমি আর্ট বলবো, তাহলে শ্রীভূমির পুজো, কলকাতার কালিয়ার পুজো, এগুলি কি তাহলে দুর্গাপুজো নয়? তাহলে আমি দুর্গাপুজোটাকে পুজোই ভাবি। এবং সেই পুজোটাতে মা দুর্গা যেখানে বসবেন, সেইটাকে তার যে অ্যাম্বিয়েন্সটা, সেটা কিভাবে কত সুন্দর করে আমি প্রেজেন্ট করতে পারি, সেটা আমার টার্গেট থাকে। এবং সেইটা করতে গিয়ে যদি কিছু বার্তা বা মেসেজ যদি আমি লোককে দিতে পারি আমার ওই সাজানোর মধ্যে দিয়ে, তাহলে সেটা ভালো। আমি ঠিক সেটাই করার চেষ্টা করি। এবারে থিমের মাধ্যমে আপনি দর্শকদের জন্য কি মেসেজ দিচ্ছেন? আমাদের এবারের ধরো ভবানীপুর অবসরে যে কাজটা হচ্ছে, সেই কাজটাকে বলা হচ্ছে, নাম দেওয়া হচ্ছে ঘোড়ার কথা। ঘোড়ার কথা বলতে এখানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে একটা রুট, আমাদের প্রত্যেকেরই একটা নিজস্ব রুট, একটা সোর্স থাকে যেখান থেকে আমাদের সৃষ্টি। তো সেই রুটটাকে আমরা গুরুত্ব দিতে চাই, সেইটাকে দিতে পারি না অনেক সময়, বিভিন্ন হয়তো কারণ, অনেকে দেন। কিন্তু সেইটাকে একটা মেসেজ দেওয়া সোশ্যালে, যেটাকে আমি ব্যবহার করছি সিম্বলিক হিসেবে। একটা মেটেরিয়াল নিয়েছি ওখানে বাঁশ, এবারে সেই বাঁশের বিভিন্ন রকম ইনস্টলেশন এবং তার ডেকোরেশনও বলা যায়। সেখান থেকে বেরিয়ে আসবে এই বার্তাটা যে আমাদের সোর্সটা কতটা গুরুত্বপূর্ণ এবং আমরা
সেটা কতটা অবহেলা করছে। এটা গেল অবসর। আর হচ্ছে আইডিটোলা যুবক বৃন্দ, সেখানে কাজ হচ্ছে আলো নিয়ে, নাম দেওয়া হয়েছে রোশনাই, বাঁচলো তোমার আলোর ব্যঙ্গে এরকম একটা ব্যাপার। প্রত্যেকটা আলোর পিছনে একটা করে অন্ধকার থাকে আমরা জানি। তো আমাদের সোসাইটিতে ওরকম প্রচুর অন্ধকার জগৎ আছে, যে অন্ধকার জগৎগুলো এই ঝাঁচকটাকে আলোতে ঢাকা পড়ে যায়, সেগুলো আমরা দেখেও অনেক সময় দেখতেও পাই। তো আমার মেসেজটা হচ্ছে এটাই যে সেটা আমরা যত আলোকিত হই না কেন, এই অন্ধকার জগৎটাকে যত সুন্দর করে আমরা গুছিয়ে নির্মূল করতে পারবো, ততটাই বোধহয় আমাদের এই আলোটা প্রাধান্য পাবে বা আলোটার গুরুত্বটা আমরা বুঝতে পারবো। সেইখানে এখানে খুব সিম্বলিক ভাবে একটা আলো দিয়ে যে কিভাবে ছবি তৈরি করা যায়, বা একটা আলো দিয়ে একটা পরিবেশকে কতটা সুন্দর করে আঁকা, মানে আঁকা বলবো না, মানে কত সুন্দর একটা কি বলবো, একটা সুন্দর একটা ফিলিংস বা অনুভব যাই বলো না কেন, ওই অন্ধকার জগৎটাকে ঘোচানো যায়। হ্যাঁ, সেইটা করার চেষ্টা করছি। এবারে এখানে অনেকগুলো নতুন নতুন মেটেরিয়াল ইউজ হচ্ছে। তার মধ্যে একটা মেটেরিয়াল হচ্ছে, আমরা কাঠ গ্লাসের কাজ আগে দেখতে পেতাম এই উত্তর কলকাতাতেই, অনেক জানলা দরজা ফরজা বা খিলানে প্রচুর কাঠ গ্লাসের কাজ দেখেছি আমরা, রঙিন গ্লাসের কাজ। সেগুলোতে এখন প্রায় মানে অবলুপ্তের পথে, পাওয়া যায় না, পাওয়া গেলেও সেগুলো খুব দুষ্প্রাপ্য হয়। তো সেটাকে মাথায় রেখে সেটার কিছু কাজ করার চেষ্টা করছি, তাপ দিয়ে সেখান থেকে একটু আলো দেখানোর চেষ্টা করছি। এখানে এবছরে যেটা মানে যুবকবৃন্দের কাজের বিশেষত্ব থাকবে, সেটা ঠাকুরের কম্পোজিশন ডিফারেন্ট টাইপের হবে, সেটা খুব ইন্টারেস্টিং হয় বলে আমার ধারণা। প্রযুক্তিতে আমি খুব একটা বিশ্বাসী নই। আমি যে বললাম ক্রাফট, পরিশ্রম, একটা মেটেরিয়ালকে নিয়ে কতটা এক্সপ্লোর করা যায় সেটাই করছি। প্রযুক্তি আমার কাছে খুব একটা ফ্যাক্টর করে না, পুজোর ক্ষেত্রে অন্তত করে না। বাকি প্রযুক্তি ছাড়া তো আমরা বাঁচতেই পারবো না যে কোনো বিষয়ে। মানে মেশিনারিজ কাজ করে আমার কাজ করতে গিয়ে, বাট সেটা ওর জন্য পুজোটা না তেমন তেমন কিছু করা যাবে না, তবে মেটেরিয়ালটা তো ডিফারেন্ট হবে। আচ্ছা, এখন তো প্রতিটি ক্যান্ডিডেটই একটা মানে থিয়েটার, মানে আপনি কতটা স্ক্রিপ্ট কেন্দ্রিক এইটা না, আমার আবেগ থেকে এটা করতে আসে। আমার প্যান্ডেল তৈরি হয় প্যান্ডেলে এসে দাঁড়িয়ে। আগে মানে হচ্ছে আমি আগে থেকে ভেবে নিলাম হয়তো বাঁশ দিয়ে একটা কাজ হবে, এবারে বাঁশটা দিয়ে কি কাজ হবে, কিভাবে কাটা হবে, তাকে কিভাবে সাজাবো, কিভাবে করবো, ওই প্ল্যাটফর্মটা হওয়ার পর ওই জায়গাটা দেখে আস্তে 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 সেটা ডেভেলপ হবে। এটা কোনো স্ক্রিপ্টেড মানে কালকের ওখানে গিয়ে কি দাঁড়াবে ওই কর্নারটা, সেটা কালকের সকালবেলা অথবা রাতে ঠিক হবে, 2 মাস আগে হবে না। কিন্তু প্ল্যানিংটা অনেক আগে থেকে হবে, যে তার জন্য এতগুলো লোক কাজ করবে, এইভাবে কাজ হবে, অমুক দিন এই প্রোডাকশনটা থাকবে, অমুক দিন ঠাকুর ঘর হবে, অমুক দিন হয়তো বাইরেটা হবে, বা কোনোদিন ফেব্রিকেশনের কাজ হবে, কোনোদিন আর্টের কাজ হবে, কোনোদিন ক্রাফটের কাজ হবে। এই প্ল্যানিংটা আমার থাকে, কিন্তু সেটা কি থাকে, কখন কিভাবে হবে, কিছু কমন থাকে, যেমন স্ট্রাকচারাল কার্ডটা প্রথম থেকে সবটা একইভাবে চলে। এবারে ওই সাজানোর ব্যাপারটা বা কোথায় কি লাগবে, ঠাকুরটা অনেক সময় ঠাকুরটা বসার পর ঠাকুর ব্যাকড্রপ হয়, আগে থেকে ঠাকুর ব্যাকড্রপটা হয় পুরো প্যান্ডেলটাই সেভাবে হয়। আমার কাছে তাই হয়। এবারে তো দেখছেন যে বর্ষা খুবই প্রতিকূলতার মধ্যে দিয়ে যাচ্ছে বর্ষার জন্য, তো এই বর্ষা আপনার কাজের গতি বা পরিকল্পনাতে কোনটা কি প্রভাব ফেলেছে? ফেলেনি, তার কারণ হচ্ছে আমার দুটো মেটেরিয়ালই জলের ভিতরে কিছু হবে না, তো যার ফলে ওরাও ওদের মতো ভিজছে, আমরাও ভিজছি করে চলছি। আপনার কাজের মধ্যে নান্দনিকতা, কারুশিল্প আর প্রযুক্তির সমন্বয় দেখা যাচ্ছে। তো এখানে আপনি বলেছেন যে আপনি এখানে নতুন উপাদান বা প্রযুক্তিগত যা যা আপনি কাজ করেছেন, তো প্যান্ডেল আর দর্শকের সাথে সম্পর্কটা ওই যে বললাম না যে দর্শক কি চায়, দেখো দর্শক চায় একটা তো সংযোগ স্থাপন হয় প্যান্ডেলের সাথে। আমি বলছি, আমি ওটাই বলতে চাইছি, সেটা হচ্ছে দর্শক কি চায়। দর্শক বাড়ি থেকে যাবে, সেদিকে যে
কষ্ট করে লাইন দিয়ে রোদে ঘামে যে বেরিয়ে ঠাকুর দেখতে যায়, তারা এসে ঠাকুরের সামনে তাকে দাঁড়াবার চেষ্টা করে। প্যান্ডেলের গেট যত সুন্দরই হোক না কেন, আমি দেখেছি কেউ মন দিয়ে প্যান্ডেলের গেট দেখে না, তারা হনন হনন করে ঢুকে চলে যায় কি একদম প্যান্ডেলের মূর্তির সামনে যায়। এই মূর্তি ভালো লাগলো, তার পিছনে ব্যাকড্রপ ভালো লাগলো, তখন তারা একটুখানি ঘাড় ঘুরিয়ে দেখে পেছনে কি কাজ হয়েছে, এবং তখন আর পেছনে যেতে পারে না। তখন ভলান্টিয়ার মাসি বাজিয়ে বেরিয়ে যান বলে তাকে প্রায় তাড়া করার অবস্থা। যদি তার ভালো লেগে যায় তখন তারা ওটা রিপিট করে, আবার ঘুরে আসে বা অন্য দিন আসে বা কাউকে বলে। আমার প্রশ্ন হচ্ছে, আমি যেটা জনসংযোগটা বুঝি আর কি, যে ওই যে ঠাকুরটা যেখানে বসে থাকে এবং সেই ঠাকুরের যে টোটাল অ্যাম্বিয়েন্টটা, ওইটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য থাকে। যে আগে ঠাকুরকে ঠিক করে কিরকম ঠাকুর হবে, তোমার মেটেরিয়াল, তোমার অ্যাম্বিয়েন্স, তোমার ভাবনার সঙ্গে সেই ঠাকুরটা কতটা যাচ্ছে, সেই ঠাকুরটা বসার পর এবার তাকে ঘিরে সারাউন্ডিং তুমি সুন্দর করে সাজাও। এবং অবশ্যই তুমি যদি কোনো থিম নির্ভর কাজ করো তাহলে সেই থিমটাকে রিলেট করে সাজানোটা যাবে, তার বাইরে গেলে তোমাকে সুর তাল সব কেটে যাবে। তো আমার চেষ্টা থাকে ঠাকুরকে লোককে পছন্দ করানো আগে, যে আগে লোকে সে ঠাকুর দেখুক, তার আগে যদি গেটটা ভালো লাগে, অর্থাৎ ঠাকুরের টোটাল যে মণ্ডপটা ভিজুয়ালাইজ করতে পারে, আগে দেখে দেখে যেন সে মজা পায়, তারপর তার ভাবনাটার দিকে যায়। তো আমি যে কাজগুলো আজ পর্যন্ত করেছি তাতে লোকের যে জায়গাটা আমাকে বেশি পছন্দ করে সেটা হচ্ছে যে আমার কাজের মধ্যে আমি শুনেছি সবাই বলে নিট থাকে, ব্যাপারটা পরিষ্কার পরিচ্ছন্ন কাজ, এবং যাই দিয়ে করি না কেন সেটা খুব দৃষ্টিনন্দন হয়। তো এটাই আমার উদ্দেশ্য থাকে, আর এটাই আমার সঙ্গে জনসংযোগের চাবি বলতে পারে। একটা পরিবর্তন আমরা দেখেছি আগের প্যান্ডেল থেকে আজকের ডিজিটাল সোশ্যাল মিডিয়া এই পুরো অর্থনৈতিক চরিত্র থেকে পাল্টে অবভিয়াসলি হচ্ছে, কারণ হচ্ছে দেখো পয়সা ছাড়া আমরা কেউ চলতে পারি না। যে আজকে তুমি এসছো এখানে আমার ইন্টারভিউ নিতে, তুমি তার কিছুতে করে এসছো, তার জন্য একটা খরচা হচ্ছে। পয়সা ছাড়া আমরা কিছু করতে পারবো না। আমি যে বেহালা থেকে এখানে আসছি নলকা, টাকা লাগে, কিন্তু এই পয়সাটা আমরা কে কিভাবে রোজগার করছে, কে কিভাবে সেটা খরচ করছে, তার উপরে ডিপেন্ড করছে অনেক কিছু বার্তা, অনেক কিছু ভাবনা। আমি যদি খুব সংক্ষেপে বলি, দুর্গাপুজোর আঙিনাতে ভাঁড়ের প্যান্ডেল যখন তুমি বললেই, সেই ভাঁড়ের প্যান্ডেল তো মাইলস্টোন কাজ। ভাঁড়ের প্যান্ডেল যতটা জনপ্রিয় হয়েছিল, ঠিক ধরো আমি বলছি তোমাকে, আমার 2022-এ চোটবাগান সর্বজনীন একটা কাজ হয়েছিল কাঁচের প্যান্ডেল, হ্যাঁ, অন্তঃশক্তি নাম ছিল। সেই প্যান্ডেলটা ঠিক ততটাই জনপ্রিয় হয়েছিল। আবার 2016 সালে শিব মন্দিরে আমি একটা কাঠের দিয়ে প্যান্ডেল করেছিলাম চৌকপি বলে, সেই প্যান্ডেলটা ততটাই জনপ্রিয় হয়েছিল। আবার আমি যদি দুটো নাম বললাম, ইকডালি এভারগ্রিন বা শ্রীভূমি, এই যে পুজোগুলো আছে, এই পুজোগুলো কিন্তু ঠিক ততটাই জনপ্রিয় পুজো। তাহলে আমরা এবারে নির্ভর করছে আমাদের পুজোর যে চরিত্রটা বদলাচ্ছে বলছি না, দুটো পুজো সবসময় সাইড বাই সাইড থেকে যাচ্ছে। একটা পুজো পুরস্কারের তাগিদে বা পুরস্কারের জন্য অনেক এনকারেজমেন্ট হচ্ছে এবং অনেক কিছু নতুন নতুন দিগন্ত খুলে যাচ্ছে দুর্গাপুজোকে আঙিনাতে। দুর্গাপুজোতে থিয়েটার ঢুকছে, দুর্গাপুজোতে মূকাভিনয় ঢুকছে, দুর্গাপুজোতে পুতুল নাচ আগেও ছিল, হয়েছে যেন। তো অনেক কিছু আগে, যেমন ধরো অমরদা যখন কাজ করতেন, অমর সরকার, তখন বিভিন্ন বাংলার বিভিন্ন যে ক্রাফট সেগুলোকে উনি প্রমোট করতেন। প্রশান্ত পালের যখন কাজ আমরা দেখেছি, প্রশান্ত বিভিন্ন প্রদেশের বিভিন্ন রকম ক্রাফট নিয়ে সেগুলোকে সুন্দর করে সাজিয়ে একটা কাজ করতেন। হ্যাঁ, এরকম আমরা আবার পাশাপাশি ধরো ভবদ্র সুতারের কাজ দেখেছি। ভবদ্র সুতার বিভিন্ন রকম ভাবে তার ঠাকুরের এক্সপেরিমেন্ট, তার খুব সাধারণ কতগুলো মেটেরিয়াল, যে মেটেরিয়াল গুলো আমরা সবসময় দেখি, হ্যাঁ, খড়, কাঠ, বাঁশ ইত্যাদি, সেগুলো দিয়ে উনি বছরের পর বছর এমন এমন সব কাজ করে যাচ্ছেন যে কাজগুলোর সাথে কোনো কাজের সাথে কোনো কাজের মিল নেই, কিন্তু সব মেটেরিয়াল সেম। তাহলে এই যে ভাবনা বা তার যে এই যে ধরো ডেভেলপমেন্ট বা কি বিবর্তন, এগুলো সব পুরস্কার দিচ্ছে আর মানুষের ভালো লাগা ভালোবাসা দিচ্ছে। অবশ্যই দর্শক অ্যাকসেপ্ট করছে বলেই তো এই কাজগুলোতে আসছে। সেই ক্ষেত্রে আমি বলবো যে এটা চলতে থাকবে।
আমাদের কাজ যেমন ধরো বললাম দৃষ্টিনন্দন, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, ক্রাফট ওরিয়েন্টেড, সেটাও যেমন থাকবে, সাইমেন্টেনিয়াসলি গবতোষদের কাজ থাকবে, আরো বড় বড় আর্টিস্ট যারা আছেন তাদের কাজও থাকবে, আবার শ্রীভূমি ইটালিয়ার কাজ থাকবে, সবটা নিয়েই চলবে দুর্গাপুজো। এবার প্রশ্ন হচ্ছে দুর্গাপুজোতে টিকিট করে পুজো দেখা, এইটা খুব কন্ট্রোভার্সিয়াল একটা কোয়েশ্চেন। আমি উত্তর দিতে চাই না, কিন্তু যদি দিতে হয় আমাকে, তাহলে আমি বলবো দেখো অনেক কিছুই তো আমরা মেনে নিচ্ছি কলকাতা দুর্গাপুজোর কেন্দ্র করে, এটা দেখা যাক না কি হয়, হতেই পারে হয়তো এমন দিন আসবে যে এটাই একটা ভালো উদ্যোগ হবে। আমরা যখন প্রথম পুরস্কার দেওয়া হয়েছিল আজ থেকে 25-30 বছর আগে, তখন তো অনেক অনেক কিছু বলেছিল না, যে এত আলো কম কেন, লোকে অন্ধকারে ঠাকুর করতে পারছে না, এখানে গান বাজছে না, কি পুরস্কারের জন্য পাড়ার লোক অঞ্জলি দিতে পারছে না, সব তো হয়েছিল আলোচনা, কিন্তু এখন তো সেগুলো আর কোনো মানে রাখে না। কিন্তু একটা জিনিস, যে এইসবের মধ্যে কি আপনি কি মনে করেন যে এখানে কোথাও না কোথাও ধর্মীয় আচার বা লোকাচারের প্রতি এখানে তো একটা বিচারিতা কাজ করছে। বিচারিতাটা হচ্ছে, আমি বলছি কলকাতা দুর্গাপুজো, আবার তার সঙ্গে জুড়ে দিচ্ছি দুর্গাপুজো আর্ট। কেন, কিসের জন্য? তাহলে আমি যদি আর্টকে প্রাধান্য দিই, তাহলে আমার আর্ট কলেজ ঠিক আছে, আর্ট কলেজের বাৎসরিক এক্সিবিশন ঠিক আছে, তাহলে আমি কলকাতা দুর্গাপুজোকে আর্ট ফেস্টিভ্যাল করবো, কিন্তু বাৎসরিক এক্সিবিশনের জায়গা নয়, তো পুজোর জায়গা। এবার তুমি যদি মনে করো যে দুটোকে মেলানো যায় কিনা, খুব সুন্দর তো মেলানো হয়, তাই হয়ে এসছে, কিন্তু হঠাৎ করে দুর্গাপুজো আর্ট কেন টাইটেল দিতে হবে, এখানে আমার আপত্তি আছে, মানে ব্যক্তিগত আপত্তি আছে। বাট সেটা যদি সামাজিক ক্ষেত্রে বা দুর্গাপুজোর ক্ষেত্রে সব মিলিয়ে একটা ভালো জায়গায় যাওয়ার চেষ্টা করে, বা অনেকে বলছেন করছে, তাহলে করুন, তাতে আপত্তি কিসের আপত্তি? আমরা তো এই সেক্টরে কিছু আমাদের জীবিকাও অর্জন করছি, তাহলে আপত্তি করবো কেন? আপনাকে যখন বলা হয় থিম আর্টিস্ট, তখন আপনার নিজের মধ্যে শিল্পী ও কারিগরের জায়গাটা কোথায় দিয়ে? আমাকে থিম আর্টিস্ট বললে আমার শুনতে ভালো লাগে, কিন্তু আমি থিম আর্টিস্ট নই অ্যাকচুয়ালি। আমি তো বললাম থিম, দেখো থিম কথাটার মধ্যেই অনেক কিছু গোলমেলে ব্যাপার আছে। এখন আমি একটা, ওই যে আবার বললাম, আবার তাহলে রিপিট করতে হচ্ছে, দুর্গা ঠাকুর পুজো করছি, তাকে নিয়ে এসে একটা জায়গাতে বসাবো, দর্শক আসবে তাকে দেখার জন্য, আমি সেই জায়গাটা সুন্দর একটা তৈরি করে একটা নান্দনিকতা, একটা অ্যাম্বিয়েন্স দেবো, সেটাই আমার উদ্দেশ্য। সেখানে আমি কেন এত কিছু কচকচানিতে আসবো, আমি কেন কোথায় কে কি করেছে, কার কি হয়েছে, কোথায় কি হয়ে গিয়ে এত লোক মারা গেছে, কার এরকম আছে, কে অমুক জায়গায় চলে যাচ্ছে, এত আপনার চিন্তার জায়গা না। আমাকে তো প্রথম কথা দর্শক জায়গায় দেয় না, 3 মিনিট জায়গা দেয় আমাকে, ঢোকার আগেই বলে এগিয়ে যান, তারপরেই বাঁশি বাজিয়ে বাজিয়ে শেষ করে দেয় আমার পুরো জার্নিটা। দর্শকের কথা বলছি আমি, তো সেখানে আমি কি ভাবনা দেখবো, কিসের কিসের থিম? আপনার তো একটা নিজস্ব ভাবনা, আপনাদের মানে প্রত্যেকটা শিল্পীর নিজস্ব একটা ভাবনা থাকে যে আমি এরকম একটা রকম দুর্গাপুজো, এবার যতগুলো পুজো কমিটি থাকে তাদের একটা নির্দিষ্ট বাজেট থাকে, এবার সেই বাজেট প্লাস দর্শকদের প্রত্যাশা, আবার আপনার কাছে সেটা টাইম পাবলেন সময়ের মধ্যে বসে, এই যে এই তিনটে জিনিসের মধ্যে আপনি কার সাথে? হ্যাঁ, এটা খুব ভালো, এটা হচ্ছে না, এটা একটা প্রফেশনাল কোয়েশ্চেন আছে। মানে ধরো আমি যদি দুর্গাপুজোর শিল্পী সপ্তাহটাকে আমি বাদ দিই, তাহলে আমার আরেকটা সপ্তাহ এখানে কাজ করে, আমি যদি মনে করি একটা ইভেন্ট ম্যানেজার, তাহলে কি হচ্ছে, আমার ক্লায়েন্ট হচ্ছে আমার ক্লাব কর্তা, আর যদি বলি যে আরেকটা অর্থে আমার ক্লায়েন্টকে দর্শক, তাই তো? তাহলে আমি ক্লাব কর্তা আমাকে কমিশন করছে, টাকা দিচ্ছে, তাদের একটা প্ল্যাটফর্ম দিচ্ছে, একটা জায়গা, সেই জায়গাতে আমি আমার শিল্প সত্তাই বলো বা আমার কারিগরি দিকটাই বলো বা আমার যা কিছু বিদ্যে আছে, স্কিল আছে, সেটা নিয়ে এসে আমি একটা সুন্দর পরিবেশ তৈরি করে দিয়ে দর্শককে টানছি, দর্শকের উদ্দেশ্যে তো কাজটা করা। এই যে জায়গার মধ্যে না একটা কি বলবো, একটা সুন্দর সিনক্রোনাইজেশন দরকার হয়, আর্টিস্টের যেমন হয় এবং সেই ক্লাব কর্তাদেরও হয়। অর্থাৎ একটা আর্টিস্ট যখন কাজ করতে যায় বা একজন শিল্পী যখন ওখানে কাজ করতে নামে, তখন তার যেমন মেটেরিয়াল দরকার হয়, তার হিউম্যান রিসোর্স দরকার হয়, তার পয়সা দরকার হয়, সেগুলো যোগান দেওয়ার যারা লোক, তারা যদি
খুব মানে স্মুথ হয় বা ধরুন টিউনিংটা ভালো হয়, তাহলে এই কাজটাও সুন্দর হয়, কাজটা করার জন্য একটা সুন্দর পরিবেশ তৈরি হয়। তারপরে আসছে দর্শক। তো এইটা যদি মানে বিগড়ে যায় তাহলে কিন্তু ওই দর্শক ডিপ্রাইভ হয়, ভালো কাজ থেকে বঞ্চিত হয়। আপনার নিজস্ব কি এমন কোনো ফিল্ম বা ভাবনা আছে যেটা এখন পর্যন্ত রূপায়িত হয়নি, ভেবে রেখেছেন? না, আমি 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 আবারও বলছি, তোমাকে বারবার আপত্তি জানাচ্ছি, থিম কথাটাতে আমার খুব আগ্রহ নেই। ভাবনা মানে কি, আমার ওই মেটেরিয়াল, আমি কাজ করতে আসার আগে ভাবি যে আমি এবছরে একটা কি মেটেরিয়াল দিয়ে কাজ করব। হ্যাঁ, তো সেই মেটেরিয়ালটা আমি চেষ্টা করি, আমার একটা খুব সুন্দর ভাবনা, একটা মেটেরিয়াল আমি দিয়ে একটা বড় কাজ করার জন্য কলকাতায় একবার লেগেছিলাম। সেটা যে কোনো কারণে হোক, অনেকগুলো অবাঞ্ছিত কারণে দাঁড়ায়নি কাজটা। সেটা 2023 সালে ওড়িশা সর্বজনীনে একটা কাজ। নর্থ বেঙ্গলের নদীতে নেমে সেখান থেকে পাথরগুলোকে, বড় বড় পাথর এবং জিনিসগুলো তুলে সেইগুলো নিয়ে এসেছিলাম। সেইটা দিয়ে কাজটা করা ইচ্ছে ছিল। নুড়ি পাথর আর বড় বড় মানে এগুলো পাথরগুলো, এগুলো নিয়ে এসেছিলাম, একটা সুন্দর কাজ করে বললাম। কিন্তু অনেক কিছু কারণে, অনেক অবাঞ্ছিত কারণে সেগুলো হয়ে ওঠেনি, দাঁড়ায়নি। তো ওই রকম আরো একটা মেটেরিয়াল আমার আছে মাথায়। তো না, আমার কলকাতা দুটো পুজো বেশি দিন কাজ করার ইচ্ছে নেই। আমি বলেই দিচ্ছি, আমার 2027 সালে আমার কর্মজীবনের 50 বছর হবে। অর্থাৎ আমি 1977 সাল থেকে কাজ করি, বিভিন্ন কাজকর্ম করতে করতে আজকে দুর্গাপুজোর থিম কাজ করি, দুর্গাপুজোর প্যান্ডেল বানাই। সেটা 2027 সালে 50 বছর পূর্ণ হবে। 2027 সাল পর্যন্তই আমি দুর্গাপুজোর প্যান্ডেল বানাবো। তারপর আর প্যান্ডেল বানাবার কাজে আমার কোনো ইচ্ছে নেই, কোনো বাসনা নেই। তো তার মধ্যে ধরো আর 26 আর 27 দুটো বছর আছে। এই দুটো বছরে যদি কোথাও তেমন সুযোগ পাই, তাহলে ওই মেটেরিয়ালটা আমার কাজ হবে। ওই যে কারণে মেটেরিয়ালটার নাম আমি এখন করতে চাইছি না, অবভিয়াসলি বুঝতে পারছি। এইটা একটা আমার স্বপ্ন আছে যে ওই মেটেরিয়ালটা দিয়ে আমি, যেটা যদি 27-এ হয় খুব ভালো হয়, তাহলে ওরকম একটা কাজ দিয়ে কাজটা শেষ করা যায়। আজকে নতুন প্রজন্ম যারা শিখতে আসছে, তাদের জন্য আপনি কি বার্তা দিচ্ছেন? এর দুটো মানে আছে। একটা মানে হচ্ছে প্রজন্ম, মানে হচ্ছে বয়স কম ছেলে মেয়ে। আর যদি আমাদের মধ্যে একটা বুড়ো, সে কালকে কাজ করতে নামে, তাহলে কি নতুন প্রজন্ম তাকে বলবে না দুর্গা পূজার ক্ষেত্রে? কেন সেও তো নতুন করে একটা, তারপরে তুমি বলতে চাইছো যে ছোট ছোট যে বয়সে এক্স্যাক্টলি, মানে যারা এই পুজোতে কাজ করতে আসছেন, সে নতুন একদম আর্ট কলেজ থেকে বেরিয়েই হোক, বা সাইনবোর্ড লিখতে লিখতে হোক, বা কম্পিউটারে মাউসে গ্রাফিক ডিজাইন করতে করতেই হোক, যে কোনো কারণে ওই যে কোনো সেক্টর থেকে হোক না কেন এসে একটা পুজো করতে আসছে, তাদের উদ্দেশ্যে আমার বলার থাকবে একটাই, যে যদি শুধুমাত্র আর্ট প্র্যাকটিস করতে এখানে আসো, তাহলে ভাই আমার মনে হয় বেশি দিন থাকবে না সেগুলো। যেমন যে সাবেকি দুর্গা প্রতিমা আজ থেকে 150 বছর আগেও ছিল, সেটা এখনো আছে। সেরকমই দুর্গা পুজোকে কেন্দ্র করে তার যে নান্দনিকতা, সেটা আগামী 1000 বছরও থাকবে। তো সেটা মাথায় রেখে তারপর তুমি তোমার শিল্প চর্চাটা করতে আসো, তাহলে তুমি সাস্টেন করতে পারবে। কিন্তু শিল্প চর্চা করে কিন্তু বেশি দিন সাস্টেন করা যাবে না। সেটা গুটি কয়েকজন লোক হয়তো পারে বা পেরেছে, কিন্তু সেটা মাস আর্টিস্টদের জন্য কাজ নয়। আমাদের আজকের আজকে এখানে শেষ করছি।